Hello everyone and welcome back. This class is for 4th sem batch. In our last class we completed William Faulkner's brilliant short story Dry September based upon the theme of racism and racial prejudice. So after the completion of that topic, today we will move on to our next topic. Again it is a brilliant poem, O Captain, My Captain by Walt Whitman. Before discussing anything about the poem, the first thing which we should know about this poem is that this is actually যে এটা জনরাটা কি অ্যাকচুয়ালি এটা আগে জানতে হবে আমাদেরকে। হোয়াট ইজ দ্য পার্টিকুলার জ অফ দিস পোয়েম, কী ধরনের কবিতা এটা। যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা কোনো কোনো কবিতাকে দেখেছি এলিজি, কোথাও দেখেছি আমরা আবার ড্রামাটিক মনোলগ, মেটাফিজিক্যাল পোয়েম, কোনোটা সনেট। সো বেসিক্যালি ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ we should try to understand what is the genre of this poem. এই কবিতাটাকে কোনো একটা পার্টিকুলার জনরায় বেঁধে রাখা যাবে না। তিন ধরনের কবিতা আমরা এটাকে বলতে পারি। আজকের এই ক্লাসটা খুব মন দিয়ে শুনবি, ভাইটাল ক্লাস। যদি এই ক্লাসটা বোঝা না যায়, এই টেক্সটটা বা এই কবিতাটা যখন লাইন বাই লাইন যাব কিচ্ছু বোঝা যাবে না। In our today's class we will discuss everything in details: the genre, the occasion of the poem, the subject matter of the poem, the any symbolism যদি সেটা থাকে কবিতার মধ্যে। ইনফ্যাক্ট এভরি ডিটেলস রিগার্ডিং দিস পোয়েম উই উইল ডিসকাস ইন দিস ক্লাস। সো যেটা আমরা আলোচনা করছিলাম যে এই কবিতাটা জনরাটা কি, তিনখানা আমরা বলতে পারি। ফার্স্ট, obviously this is a brilliant example of an elegy. এলিজি জাতীয় কবিতার একটা অত্যন্ত সুন্দর উদাহরণ এই কবিতাটা। এলিজি সম্বন্ধে আমাদের ডিটেলড আইডিয়া আছে আশা করব। সেকেন্ড সেমিস্টার আমরা এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড বাই থমাস গ্রে আমরা দেখেছি, এবং সেখানে আমরা দেখেছি যে হোয়াট ইজ অ্যান এলিজি। জেনারেলি এলিজি এক কথায় যদি বলি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম এলিজি, এলিজি মানে হচ্ছে সং অফ মোর্নিং, MOURNING, অর সং অফ ল্যামেন্টেশন, যেখানে কবি তার কোনো প্রিয় মানুষ অথবা তার কোনো প্রিয় জিনিসের সঙ্গে তার যে দূরত্বটা তৈরি হয়, সেই প্রিয় মানুষের থেকে যে বিচ্ছেদটা, তার ফলে তার মনে যে দুঃখটা, যে যন্ত্রণাটা তিনি অনুভব করেন, সেটাই যখন কবিতার মাধ্যমে তিনি তুলে ধরেন, কবিতার মাধ্যমে যখন সেটা এক্সপ্রেস করেন, সেই ধরনের কবিতাকে বলা হয় এলিজি। তাহলে যদি আমরা ডিফাইন করি হোয়াট ইজ অ্যান এলিজি, অ্যান এলিজি ইজ এ পার্টিকুলার জনরা অফ পোয়েম where the poet laments the death or the absence of some near or dear one or the loss of some valuable thing. প্রিয় মানুষের মৃত্যু হতে পারে, প্রিয় মানুষের তার থেকে দূরে সরে যাওয়া হতে পারে, অথবা কোনো এমন মূল্যবান জিনিস যেটা হয়তো তার কাছে অত্যন্ত ভ্যালুয়েবল ছিল, সেটা তার কাছ থেকে দূরে সরে যাওয়া, যে কোনো কারণ, যে কারণে কবির মনের মধ্যে দুঃখের সঞ্চার হবে, সেই দুঃখটাই যখন তিনি কবিতার মাধ্যমে তুলে ধরবেন, সেই ধরনের কবিতাকে বলা হয় এলিজি। এবারে এই কবিতায় ওয়াল্ট হুইটম্যান কিসের জন্য দুঃখ প্রকাশ করেছেন, কি কারণে তিনি এখানে ল্যামেন্ট করেছেন, এগুলো আমরা পরে ডিটেলসে জানছি। দ্য ফার্স্ট থিং যেটা আমাদের মাথায় রাখতে হবে যে হোয়াট ইজ দ্য জ অফ দিস পোয়েম, ইট ক্যান বি ডিফাইন্ড টু বি অ্যান আইডিয়াল এক্সাম্পল অফ অ্যান এলিজিয়াক পোয়েম। এটা ফার্স্ট। সেকেন্ড, এটাকে যদি আমরা হিস্টোরিক্যাল পোয়েম বলি সেটাও কিন্তু ভুল হবে না। অর্থাৎ হিস্টোরিক্যাল পোয়েম কাকে বলে তাহলে? জেনারেলি কবিতা দু ধরনের হয়, জেনারেলি বলছি, হয়তো অনেক ধরনেরই, যেখানে কবি নিজের কল্পনা শক্তিকে কাজে লাগান, নিজের ইম্যাজিনেশনকে, নিজের ইমোশনকে, নিজের মধ্যে তৈরি হওয়া ফিলিংসকে এক্সিবিট করেন, সেটা একটা হয়। আরেকটা হয় যেখানে কোনো একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, কোনো একটা হিস্টোরিক্যাল ইভেন্ট বা কোনো একটা ঐতিহাসিক ঘটনা, সেই ঘটনাকে তিনি কবিতার মাধ্যমে তুলে ধরেন এবং সেই ঐতিহাসিক ঘটনা প্রসঙ্গে তার মানসিকতা কী বা তার অনুভব কী, সেগুলো কবিতার মাধ্যমে তিনি ব্যক্ত করেন। তাহলে যখনই কোনো কবিতার কোনো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে, সেই ধরনের কবিতাকে আমরা বলতেই পারি যে এটা হিস্টোরিক্যাল পোয়েম। ক্লিয়ার হচ্ছে আমার কথাটা? আর থার্ড, এটাকে আমরা সিম্বলিক পোয়েমও বলতে পারি। সিম্বলিক পোয়েম বলতে
সিম্বলিজম নিশ্চয়ই আমরা বুঝি, যে কোনো জিনিসের দু ধরনের মিনিং হয়। একটা হয় তার আক্ষরিক অর্থ, যেটা আমরা বলছি লিটারাল মিনিং বা সারফেস লেভেল মিনিং, আরেকটা হয় তার সিম্বলিক মিনিং। ফর এক্সাম্পল, যদি আমি এখন হোয়াইট কালারটার কথা বলি, তাহলে অবভিয়াসলি লিটারাল লেভেলে হোয়াইট ইজ জাস্ট এ কালার লাইক এনি আদার কালার। ইট ইজ এ পার্টিকুলার type of color. But if we try to understand the symbolic meaning of white, then we will realize that symbolically white means peaceful. White refers to peace. ঠিক সেরকম করেই যদি আমি হেয়ার, HARE, হেয়ারের কথা বলি, খরগোশের কথা বলি, তাহলে লিটারালি একটা প্রাণীর নাম, কিন্তু যখনই আমরা এটাকে সিম্বলিক অর্থে দেখব তখনই নার্ভাসনেস, অ্যাংজাইটি এইগুলোকে এক্সিবিট করা হয়। যদি ইগল বলি আমি, অবভিয়াসলি ইট ইজ এ পার্টিকুলার স্পিসি অফ বার্ড, কিন্তু সিম্বলিক্যালি আমরা দেখব যে ইগল কিন্তু সিম্বলিক অফ বা ইগল সিম্বলাইজ করে ভায়োলেন্স, ওয়াইল্ডনেস, পাওয়ার, ব্রুটাল ফোর্স, এগুলো সিম্বলাইজ করে ইগল। তাহলে সিম্বলিক পোয়েম হবে যেখানে কবিতাটা বলা হবে এক রকমের, কবিতাটায় ইউজ হবে যেটা বা যে লাইনগুলো বলা হবে সেগুলো আক্ষরিক অর্থে না বলে সেটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি সিম্বলিক্যালি। যেমন একটু এক্সপ্লেন করি যে এই কবিতাটাকে আমরা সিম্বলিক কবিতা বলছি কেন। এখানে আক্ষরিক অর্থে আমরা যদি দেখি, তাহলে ওয়াল্ট হুইটম্যান বর্ণনা করছেন যে একজন জাহাজের ক্যাপ্টেন জাহাজটাকে হাজারো প্রতিকূলতা থেকে রক্ষা করে, প্রচুর রকমের হিন্ড্রেন্স, কমপ্লিকেশনস, প্রবলেমস, এই সমস্ত কিছু থেকে রক্ষা করে জাহাজটাকে সুরক্ষিত তিনি বন্দর অবধি নিয়ে এসছেন। তার ফলে ক্যাপ্টেনের জয়গান হচ্ছে, তার ফলে ক্যাপ্টেনকে সবাই ট্রিবিউট পে করছে, শ্রদ্ধা জ্ঞাপন করছে, হোমেজ জ্ঞাপন করছে। এই হচ্ছে আক্ষরিক অর্থে যদি বলি আমরা কবিতার যে মিনিং। হাউএভার, যখন আমরা কবিতাটার ডিটেলড অ্যানালিসিসে যাব, ইন ডিটেলস যখন স্টাডি করব আমরা কবিতাটা, অ্যাট দ্যাট মোমেন্ট উই উইল রিয়েলাইজ যে এখানে কোনো রকম কোনো জাহাজের কথাও বলা হয়নি, কোনো প্রতিকূল আবহাওয়া বা প্রতিকূল পরিবেশ বা অ্যাডভার্স ইনহসপিটেবল ইনক্লিমেন্টাল ওয়েদারেরও কথা বলা হয়নি, আবার কোনো জাহাজের ক্যাপ্টেনেরও কথা বলা হয়নি। এখানে জাহাজ, প্রতিকূলতা এবং জাহাজের ক্যাপ্টেন প্রত্যেকটার কথাই কিন্তু ইউজ হয়েছে সিম্বলিক্যালি। তো অবভিয়াসলি আমরা বলতে পারি যে কবিতাটা একটা সিম্বলিক পোয়েম। হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ ক্যাপ্টেন? আমরা এবারে ডিটেলসে যাব যে কেন এটা সিম্বলিক পোয়েম বলছি, কেন এটা হিস্টোরিক পোয়েম বলছি এবং কেন এটাকে এলিজি বলছি। তাহলে প্রথমত আমরা জানলাম যে কবিতাটা যদি জনরা বলতে বলা হয়, টাইপ বলতে বলা হয়, তাহলে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ এলিজি as well as it is an example of a historical poem. Again, we can also describe the poem to be an ideal example of a symbolic poem also. Now let us go into the details. যে কেন symbolic, কেন historical, কোন historical event বা ইনসিডেন্টের কথা এখানে বর্ণনা করা হয়েছে, আর কেনই বা এলিজি বলছি, কবি এখানে কেন বা কী জিনিসের জন্য ল্যামেন্ট করেছেন বা কিসের জন্য তিনি তার দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে এক্সিবিট করেছেন এই কবিতার মাধ্যমে। লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়ান আফটার অ্যানাদার। ফার্স্ট, সিম্বলিক, যেটা আমরা আলোচনা করছিলাম যে একটা জাহাজের ক্যাপ্টেনের ভূমিকাটা কি। হোয়াট ডু উই এক্সপেক্ট ফ্রম এ ক্যাপ্টেন? ক্যাপ্টেন একটা কোনো পদের নাম নয়। একটা জাহাজের ক্যাপ্টেন, একটা প্লেনের একটা পাইলট, এগুলো কিন্তু কোনো পদের নাম নয়, এগুলো হচ্ছে হিউজ রেসপন্সিবিলিটির অপর নাম। গ্রেট রেসপন্সিবিলিটির অপর নাম হচ্ছে ক্যাপ্টেন। কিছু রুলস আমি বলি ক্যাপ্টেনদের লাইফ সম্বন্ধে, তাহলে রিয়েলাইজ করবি হোয়াট গ্রেট রেসপন্সিবিলিটি একজন ক্যাপ্টেনের শোল্ডারে থাকে। যদি কোনো জাহাজ ডুবির ঘটনা ঘটে, যদি কোনো কারণে জাহাজ রেক, শিপরেক যেটা আমরা বলি, জাহাজ ডুবির ঘটনা ঘটে, it is the responsibility of the captain to rather make arrangement for the safety and security of all his passengers. Do you know the fact, জাহাজ ডুবি হলে জাহাজের লাস্ট ম্যান স্ট্যান্ডিং হচ্ছে ক্যাপ্টেন। প্রত্যেকের সুরক্ষার ব্যবস্থা করার পরে তারপরে ক্যাপ্টেন নিজের সুরক্ষার কথা ভাববে। আনটিল অ্যান্ড আনলেস হি ইজ মেকিং অ্যারেঞ্জমেন্ট ফর দ্য সেফটি অফ অল অফ হিজ প্যাসেঞ্জার্স, he cannot think of leaving the ship.
হি ক্যানট থিঙ্ক অফ অ্যাবর্টিং দ্য শিপ, ভাবতেই পারে না। এইটা হচ্ছে একজন আইডিয়াল ক্যাপ্টেনের বৈশিষ্ট্য। একজন আদর্শ ক্যাপ্টেনের সব সময় প্রচেষ্টা থাকবে, সব সময় তার এন্ডিভার হবে, তার গোল হবে টু প্রোটেক্ট হিজ শিপ অ্যান্ড টু প্রোটেক্ট দ্য পিপল ইনসাইড দ্য শিপ। এইখানে শিপ মানে হচ্ছে ইউএসএ, দ্যাট ইজ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানে শিপ মানে হচ্ছে ইউএসএ, আর দ্য পিপল ইনসাইড দ্য শিপ মানে হচ্ছে দ্য কমন পিপল, দ্য সিটিজেন্স অফ আমেরিকা। তাহলে সিম্বলিক মিনিং হয়েছে না হয়নি? আক্ষরিক অর্থে জাহাজ দেখানো হচ্ছে, কিন্তু সিম্বলিক্যালি এই জাহাজ মানে হচ্ছে দ্য কান্ট্রি ইউএসএ, আর জাহাজের যারা আছে, জাহাজে যারা যাত্রী, তারা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য পিপল অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য সিটিজেন্স অফ আমেরিকা। এবং এই যে প্রতিকূল পরিবেশ বলছি, জাহাজ যদি সিম্বলিক মিনিং হয় তাহলে প্রতিকূল পরিবেশটাও নিশ্চয়ই সিম্বলিক মিনিং হবে। এই প্রতিকূলতা, এই হ্যাজার্ডাস ওয়েদার, এই ইনক্লেমেন্টাল ওয়েদার, ইনহসপিটেবল ওয়েদার, এইগুলো সিম্বলিক। এর মিনিং হচ্ছে যে দেশের মধ্যে যে সমস্যা, দেশের মধ্যে যে প্রতিকূলতা, দেশের মধ্যে যে হিংসা, ভায়োলেন্স, দেশের মধ্যে যে প্রতিকূল পরিবেশ। আর ক্যাপ্টেন তাহলে কে হতে পারে ভেবে দেখবি একবার। জাহাজটা যদি দেশ হয়, জাহাজের মধ্যে থাকা লোকগুলো যদি দেশের বাসিন্দা হয়, আর প্রতিকূল আবহাওয়া যদি দেশের মধ্যে চলা প্রতিকূল পরিবেশ হয়, তাহলে ক্যাপ্টেন কে হবে? যদি অবভিয়াসলি আমরা ভাবি আমেরিকার কথা, তাহলে আমেরিকায় প্রাইম মিনিস্টার হয় না, প্রেসিডেন্ট হয়। দ্য প্রেসিডেন্ট ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। একটা জাহাজের যেমন ক্যাপ্টেনের রেসপন্সিবিলিটি প্রত্যেকটা মানুষের সুরক্ষার ব্যবস্থা করা, জাহাজটাকে সেফলি সাউন্ডলি বন্দরে পৌঁছে দেওয়া, ঠিক সেভাবেই একটা দেশের সর্বাঙ্গীন দায়িত্ব, রেসপন্সিবিলিটি কমপ্লিটলি থাকে কার উপরে? প্রেসিডেন্টের উপরে। অর্থাৎ এখানে ক্যাপ্টেন অফ দ্য শিপ সিম্বলিক্যালি রেফার্স টু দ্য 16th প্রেসিডেন্ট অফ আমেরিকা, আব্রাহাম লিঙ্কন। পেয়েছি সিম্বলিক মিনিং আমরা। এবারে কি প্রতিকূলতা, কিসের কারণে প্রতিকূলতা, সেগুলো পরে ডিটেলসে আসছি আমরা, যখন কবিতা আরও ডিটেলসে আলোচনা করব। আমরা যে ফটোকপিগুলো দিয়েছি সেগুলো যখন লাইন বাই লাইন ডিসকাস করব, সেখানে আবার ডিটেলসে আমরা যাবো অবশ্যই। কিন্তু এইটুকু আগে বোঝো যে এইখানে যেহেতু দেখানো হচ্ছে আক্ষরিক অর্থে জাহাজ প্রতিকূল পরিবেশ পেরিয়েও ক্যাপ্টেনের দৌলতে, ক্যাপ্টেনের গুরুত্বের কারণে, ক্যাপ্টেনের যোগ্যতার কারণে, তার এবিলিটির কারণে সেফলি বন্দরে এসে পৌঁছচ্ছে। অর্থাৎ জাহাজ মানে এখানে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। জাহাজের যারা জার্নি করছিল তারা হচ্ছে দ্য পিপল অফ আমেরিকা। প্রতিকূল আবহাওয়া হচ্ছে দেশের প্রতিকূল পরিবেশ, আর ক্যাপ্টেন হচ্ছে দ্য 16th প্রেসিডেন্ট অফ আমেরিকা, দ্যাট ইজ আব্রাহাম লিঙ্কন। সিম্বলিক পোয়েম বোঝানো গেছে? সিম্বলিক পোয়েম বোঝানো গেছে। এরপরে হিস্টোরিক পোয়েম বললাম কেন? হিস্টোরিক পোয়েম বলার পেছনে কারণ হচ্ছে অবভিয়াসলি যেহেতু 16th প্রেসিডেন্ট অফ আমেরিকার কথা বলা হচ্ছে, যেহেতু আমেরিকার প্রতিকূল পরিবেশের কথা বলা হচ্ছে, এবং সেই প্রতিকূলতাকে কিভাবে দূর করে আমেরিকাকে একটা প্রসপারাস কান্ট্রিতে পরিণত করার চেষ্টা করেছিলেন লিঙ্কন, কিভাবে আমেরিকাকে অশান্তির আগুন থেকে বের করে তাকে একটা সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য মারাত্মক মরিয়া চেষ্টা করেছিলেন, সেই অ্যাচিভমেন্টসগুলোর কথা, সেই ইভেন্টসগুলো, সেই ইনসিডেন্টসগুলোর গল্প যেহেতু এই কবিতার মধ্যে আছে, অবভিয়াসলি উই ক্যান ডিসক্রাইব ইট টু বি অ্যান আইডিয়াল এক্সাম্পল অফ এ হিস্টোরিক্যাল পোয়েম অলসো। কারণ এখানে ওয়াল্ট হুইটম্যান কোনো মন গড়া কথা, নিজের অনুভূতির কথা, অবশ্যই নিজের অনুভূতির কথা আছে, কিন্তু নিজের অনুভূতিটা যে জাগছে সেটার পেছনে কিন্তু একটা হিস্টোরিক্যাল ইভেন্ট আছে। আব্রাহাম লিঙ্কন ওয়াজ আনফর্চুনেটলি মার্ডার্ড, he was assassinated, and সেই অ্যাসাসিনেশনের ফলে, এটা এলিজিতে চলে আসছি আমরা, সেই অ্যাসাসিনেশনের ফলে এরকম একজন গ্রেট লিডারের এই আনটাইমলি প্রিম্যাচিওর আনএক্সপেক্টেড যে ডেথ, তার ফলে দেশবাসীর, সর্বাঙ্গীন দেশবাসীর মনে যে চরম দুঃখ, এবং কবির মনের মধ্যেও সেই কিন্তু আন্তরিক দুঃখটা তিনি অনুভব করেছিলেন, এবং সেই দুঃখটাই তিনি তার কবিতার মাধ্যমে এখানে ফুটিয়ে তুলছেন। সেই গ্রেট লিডার আব্রাহাম লিঙ্কনকে, কেন গ্রেট লিডার বলছি, গল্প আমি আসবো ডিটেলসে। সেই গ্রেট লিডার আব্রাহাম লিঙ্কনকে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন তার এই কবিতার মাধ্যমে। হি ইজ পেইং হোমেজ অ্যান্ড হি ইজ পেইং ট্রিবিউট টু দিস গ্রেট পার্সন আব্রাহাম লিঙ্কন থ্রু দিস পোয়েম।
and what kind of grief did he feel because of this unexpected premature death of this great person, that is exhibited in this poem. So obviously we can describe this poem to be an example of elegy as well as an example of a historical poem, again an example of a symbolic poem, কারণ সিম্বলিজমও আছে এই কবিতার মধ্যে, টোন অফ ল্যামেন্টেশন বা নোট অফ মোর্নিংও আছে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা রিয়েল হিস্টোরিক্যাল ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে বা রিয়েল হিস্টোরিক্যাল ইভেন্টের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই কবিতাটা রচিত হয়েছে। হোপফুলি আশা করি এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি আমরা যে এই কবিতাটার জনরাটা কি বা এই কবিতাটার টাইপটা কি এবং কেন সিম্বলিক, কেন হিস্টোরিক, কেন এলিজি। আশা করি এই অবধি আগে ক্লিয়ার হয়েছে। সেকেন্ড পয়েন্ট যেটা আমরা জানবো সেটা হচ্ছে ওকেশন অফ দ্য পোয়েম। এটা আমি প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে আলোচনা করি, ক্লাসে নিশ্চয়ই দেখেছি বা মনে আছে। অবভিয়াসলি পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। যদি শর্টে বলি ডেফিনেশন অফ পোয়েট্রি গিভেন বাই ওয়ার্ডসওয়ার্থ ইন হিজ লিরিক্যাল ব্যালাডস, যে হোয়াট ইজ পোয়েট্রি, তখন তিনি বলেছিলেন পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। মনের মধ্যে যে অনুভূতিটা জাগে সেই অনুভূতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, সেটাই হচ্ছে কবিতা। পারফেক্ট, কারেক্ট। বাট প্রশ্নটা এখানে মাথায় রাখতে হবে যে এই যে মনের মধ্যে যে পাওয়ারফুল অনুভূতিটা জাগছে, এটা জাগার পেছনে তো নিশ্চয়ই কোনো একটা ঘটনা আছে। হঠাৎ করে আকস্মিকভাবে তো কোনো অনুভূতি কোনো মানুষের মধ্যে জন্মাতে পারে না। অনুভূতির বহিঃপ্রকাশই হচ্ছে কবিতা, ফাইন। বাট সেই অনুভূতিটা জাগছে কেন? হোয়াট ইজ দ্য অরিজিন অর সোর্স অফ দ্যাট ফিলিং? এটাই হচ্ছে ওকেজন অফ দ্য পোয়েম। কোনো কবির মনে হঠাৎ করে ইমোশন জাগতে পারে না, ফিলিং জাগতে পারে না। কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে, কোনো ঘটনার নিরিখেই কিন্তু তার মনের মধ্যে ইমোশনটা জাগে। সো কেন এই কবিতাটা লিখছেন? হোয়াট ইজ দ্য ওকেজন? আমি এর আগে বহু কবিতার আলোচনা করেছি, দেখবি যেমন জীব পটেলের ধর কিলিং অফ এ ট্রি আমরা ডিসকাস করেছি, ওয়েস্ট উইন্ড আমরা পড়েছি। সমস্ত কবিতা যদি ভাবি আমরা 11-12 থেকে শুরু করে, প্রত্যেকটা কবিতার কিন্তু পেছনে একটা রিজন আছে যে এই কারণে কবি মনের মধ্যে এই এই অনুভূতিটা তিনি অনুভব করেছিলেন এবং সেই কারণে এই কবিতার মাধ্যমে সেই অনুভূতিটা তিনি এক্সিবিট করছেন। এই কবিতাটার ওকেজনটা কি দেখবি জেরক্সে ফটোকপিতে দেওয়া আছে। হুইটম্যান কম্পোজড ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন টু কমিমোরেট। এখানে কমিমোরেট মানে আমরা বলতে পারি শ্রদ্ধা জ্ঞাপন করা। আব্রাহাম লিঙ্কন in the wake of his assassination in 1865। দেখেছিস হিস্টোরিক্যাল ইভেন্ট হয়েছে না হয়নি বল আমাকে। অ্যাসাসিনেশন কথাটা মাথায় রাখবি। আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে প্রচুর আলোচনা করি, কিন্তু কখনো আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব নিয়ে আলোচনা করি না। খুন করার ইংরেজি আমরা সব ক্ষেত্রে মার্ডার বসাই, বাট এই যে মার্ডার মানে খুন করা অবভিয়াসলি, কিন্তু এরও তো প্রকারভেদ আছে। কাউকে গলা টিপে হত্যা করা, কাউকে ছুরি দিয়ে হত্যা করা, কাউকে প্রকাশ্যে হত্যা করা, কাউকে গোপনে হত্যা করা, কাউকে ষড়যন্ত্রকে হত্যা করা, রাজাকে হত্যা করা, বাবাকে হত্যা করা, ভাইকে হত্যা করা, নিজেকে হত্যা করা, সবই যদি মার্ডার হয় তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নিশ্চয় আমি ইউজ করছি না। সেক্ষেত্রে যাদেরকে গলা কেটে হত্যা করা হয় সেক্ষেত্রে মার্ডার বলে না, বলে বিহেড, শিরোচ্ছেদ করে গলা হত্যা করা। যাদেরকে গলা টিপে হত্যা করা হয় শ্বাসরোধ করে তাদেরকে বলে স্ট্র্যাঙ্গুলেটেড। যাদেরকে ছোরা বা ছুরির সাহায্যে হত্যা করা হয় স্ট্যাব টু ডেথ বলে। বাবাকে হত্যা করা, মাকে হত্যা করা, এগুলো সবই কিন্তু আলাদা মিনিং আছে, আলাদা ওয়ার্ড আছে। পেট্রিসাইড বাবাকে হত্যা করা, মেট্রিসাইড মাকে হত্যা করা, হোমিসাইড নিজের বাড়ির কাউকে হত্যা করা, সুইসাইড নিজেকে হত্যা করা, রেজিসাইড রাজাকে হত্যা করা, এক্সিকিউটেড প্রকাশ্যে কাউকে হত্যা করা। এক্স্যাক্টলি অ্যাসাসিনেটেড মানে হচ্ছে গুপ্ত হত্যা বা সিক্রেট মার্ডার। যখন না জানিয়ে কাউকে ষড়যন্ত্র করে গোপনে কারোর হত্যার পরিকল্পনা করা হয় এবং তাকে হত্যা করা হয়, সেই ধরনের হত্যাকে বলা হচ্ছে অ্যাসাসিনেশন। দ্য মার্ডার অফ গান্ধীজি আমরা বলতে পারি অ্যাসাসিনেশন। তাহলে এই যে হত্যা হয়েছিল, কে হত্যা করেছিলেন সব কারণগুলো আমরা দেখব পরে। 1865-এ এই যে গ্রেট লিডার আব্রাহাম লিঙ্কনের হত্যা হয়েছিল, সেই কারণে তার মনের মধ্যে যে দুঃখটা জন্ম নিয়েছিল, তার মনের মধ্যে যে কষ্টের অনুভূতিটা জন্ম নিয়েছিল, সেই অনুভূতিটা ব্যক্ত করা, সেই দুঃখটাকে প্রকাশ করা এবং এই গ্রেট লিডারকে সম্মান জ্ঞাপন করা, শ্রদ্ধা জ্ঞাপন করা,
এটাই হচ্ছে এই কবিতার পেছনে ওকেশন, এটাই হচ্ছে এই কবিতার লেখার পেছনে তার রিজন। ক্লিয়ার হচ্ছে জায়গাটা? বোঝা গেছে কেন এই কবিতা লিখেছেন? দুটো কারণ। In order to exhibit his great sorrow because of this sudden and unexpected death of this great leader, and secondly obviously to pay homage, to pay tribute to this great leader. Because of these two reasons Walt Whitman composed this poem. This is the reason behind composing this poem. This is the occasion of this poem. Now let us discuss in details about the poem. আপাতত আমরা দুটো পয়েন্ট দেখেছি, কবিতাটার জনরাটা আর কবিতার ওকেশনটা। এবারে এই আব্রাহাম লিঙ্কন সম্বন্ধে কী এমন তিনি কাজ করেছিলেন, আমেরিকা অশান্ত হওয়ার কারণ কী ছিল, সেই অশান্তির থেকে ক্যাপ্টেনের মতন কিভাবে সেই দেশকে বাইরে তিনি বের করে নিয়ে আসলেন, কিভাবে তার হত্যা হলো, কে তার হত্যা করলো, এই সমস্ত ডিটেলস আমরা দেখব। দেখবি তিনখানা ফটোকপি দেওয়া হয়েছে। একখানা যেটা আজকে দিলাম সবচেয়ে ছোট একটা আছে হাফ পেজের, একখানা শর্ট কোয়েশ্চেনের দেওয়া আছে পেজ, আর একখানা দেখবি আগের বছর যে লংটা পড়ে গেছে, লংয়ের জন্য নয় ইম্পর্ট্যান্ট ওটা, জাস্ট ওটা আমরা গো থ্রু করবো একটুখানি, যাতে করে কবিতাটার ডিটেলস আরও বুঝতে আমাদের সুবিধা হয়, সেই কারণে ওটা আমরা গো থ্রু করবো। ফার্স্ট ওই পেজটা বের করবি যেখানে ছোট্ট একটা পেজ আছে, হাফ পেজ দেওয়া আছে বর্ণনা এই কবিতা সম্বন্ধে, যেটা আজকে দিয়েছি আমি পিডিএফ গ্রুপে, দেখবি একবার। দিস ওয়েল নোন এলিজি ইজ এ কাইন্ড অফ পাবলিক ট্রিবিউট। ট্রিবিউট মানে একটু আগে বললাম হোমেজ, শ্রদ্ধা জ্ঞাপন করা, সম্মান জ্ঞাপন করা, টু দ্য ডিয়ার ডিপার্টেড লিডার। ডিপার্টেড মানে বুঝতে পারছি নিশ্চয়ই, দ্যাট ইজ এখানে ডিপার্টেড মানে ডেড, যিনি জগৎ ছেড়ে চলে গেছেন, যিনি এই জগৎ ত্যাগ করেছেন। অফ দ্য নেশন আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট অফ ইউএসএ। সেই আব্রাহাম লিঙ্কনের যে হঠাৎ করে আনটাইমলি মৃত্যু, সেই মৃত্যুর কারণে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্যেই, সেই মৃত্যুর কারণে দুঃখ ব্যক্ত করার উদ্দেশ্যেই এই কবিতাটা রচিত হয়েছে, অলরেডি আমরা ডিসকাস করেছি। অ্যাট দ্য সেম টাইম, তার সাথে সাথে ইট ডেপিক্টস, এই কবিতাটা তুলে ধরছে দ্য ট্র্যাজেডি উইচ দ্য পোয়েট ফেল্ট অ্যাজ পার্সোনাল লস। একটা জিনিস দেখবি, কবিতার নামটা একটু দেখ, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। এক তো রিপিটেশন অফ দ্য ওয়ার্ড ক্যাপ্টেন, দুটো ক্যাপ্টেনেরই মানে হচ্ছে আব্রাহাম লিঙ্কন। যখনই কোনো জিনিসকে আমরা রিপিটেট করি বা রিপিটেশন হয়, বুঝতে হবে সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ দ্য ফিলিং, অনুভূতির তীব্রতা, মানে কতটা দুঃখ তিনি পেয়েছিলেন, কতটা তার কাছে এটা আনএক্সপেক্টেড ছিল, সেটা এক্সিবিটেড হচ্ছে বাই দ্য ডাবল ইউজ অফ দ্য ওয়ার্ড ক্যাপ্টেন। তারপরে আছে এক্সক্লামেটরি মার্ক, এখানে কোন ইমোশনটা এক্সিবিটেড হচ্ছে, দ্য ইমোশন অফ গ্রিফ, দ্য ইমোশন অফ সারপ্রাইজ, দ্য ইমোশন অফ স্যাডনেস, এবং এরপরে সবচেয়ে বড় ওয়ার্ডটা হচ্ছে ও ক্যাপ্টেন বলার পরে মাই ক্যাপ্টেন কেন। সাপোজেডলি ইফ মাই ফাদার, যদি আমার বাবা একজন দেশের গ্রেট সোশ্যাল ওয়ার্কার হন, অ্যান্ড ওয়েন আই উইল লুজ মাই ফাদার আনফর্চুনেটলি, সেটা সামগ্রিকভাবে দেশের জন্য একটা দুঃখের খবর, কিন্তু আলাদাভাবে আমার কাছেও কিন্তু সেটা একটা হিউজ পার্সোনাল লস, এটা তোমাকে বুঝতে হবে। Obviously, as a social worker, as an important person of the nation, the death or the demise of that person is sad for me, is sad to me. But on a personal level also, he was my father. As a result of it, I will feel separate একটা personal anxiety, separate একটা personal grief কিন্তু আমি অনুভব করব। Exactly, Walt Whitman idealized আব্রাহাম লিঙ্কন। ওয়াল্ট হুইটম্যানের কাছে আব্রাহাম লিঙ্কন ছিলেন একজন গড, দেবতুল্য ব্যক্তি। ন্যাচারালি when Abraham Lincoln died, it was a national tragedy as well as a personal tragedy for the poet Walt Whitman, and that is getting exhibited through this title, O Captain, the national tragedy, the death of this great leader, a great tragic moment for the entire nation, my captain, পার্সোনাল লস, যেটা পার্সোনাল ট্র্যাজেডি, যেটা সেটা এক্সিবিটেড হচ্ছে। দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য ইমোশন অফ রিজয়েসিং। একটু অবাক লাগতে পারে, মিসপ্রিন্টিং হয়নি, রিজয়েসিং আনন্দ করছেন, হ্যাপিনেস, এক্সিউবারেন্স, এক্সট্যাসি। কিসের জন্য রিজয়েস? একটু আগে বললাম এলিজি, নোট অফ ল্যামেন্টেশন, মুড অফ সরো, মুড অফ গ্রিফ, তাহলে রিজয়েসটা কিসের? আগে লাইনটা কমপ্লিট করে নে। দ্য পোয়েট describes the emotion of rejoicing
অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট অফ গ্রিফ। রিজয়েসও আছে আর গ্রিফও আছে। মাথা রাখতে হবে, গ্রিফটা তো কেন বুঝতে পারছি, দ্য আনফর্চুনেট ডেথ অফ আব্রাহাম লিঙ্কন। রিজয়েসটা কিসের? মনে আছে একটু আগেই বলছিলাম আমরা, দেশ একটা ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, একটা প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছিল। এই আব্রাহাম লিঙ্কন একজন আদর্শ ক্যাপ্টেনের মতন সেই দেশকে সেই প্রতিকূলতা থেকে বাইরে বের করে এনে সেই দেশকে কিন্তু প্রসপারিটির দিকে এগিয়ে নিয়ে গেছেন, সেই দেশকে কিন্তু সমৃদ্ধ করেছেন, সেই দেশে কিন্তু ইউনিটি, পিস, প্রসপারিটি এইসব প্রদান করেছেন। এবং সেই কারণেই রিজয়েসিং। একদিকে কবিতায় রিজয়েস আছে বিকজ ইউনিটি, প্রসপারিটি অফ ইউএসএ ওয়াজ এস্টাবলিশড বাই আব্রাহাম লিঙ্কন, আর একদিকে কিন্তু গ্রিফও আছে, কারণ যে এই ইউনিটি, পিস বা এই প্রসপারিটি এস্টাবলিশ করলেন, আনফর্চুনেটলি তাকে হারিয়েছিল কিন্তু দেশবাসী। সো এই কবিতার মধ্যে যেমন মুড অফ রিজয়েসও আছে, ঠিক সেরকম করে কিন্তু মুড অফ ডিসপেয়ারও আছে। আস্তে আস্তে আমরা কবিতার দিকে এগোচ্ছি। এখন পর্যন্ত আমাদের মনের মধ্যে যে সাসপেন্সটা আছে, যে কোয়েশ্চেনটা জাগছে, যে কি করেছিলেন আব্রাহাম লিঙ্কন, কি এমন কাজ করেছিলেন যে কারণে আমেরিকার সমৃদ্ধির জন্য তাকে রেসপন্সিবল বলে মনে করা হয়, আমেরিকার প্রসপারিটি, পিস, ইউনিটির জন্য তাকে দায়ী করা হচ্ছে, যে ইট ওয়াজ বিকজ অফ হিম, তাকে একজন আদর্শ ক্যাপ্টেন বলা হচ্ছে। কি ছিল তার অ্যাচিভমেন্ট? নাও লেট আস সি। এই প্যারাগ্রাফে তোমাদের অ্যান্সারগুলো আমরা কিন্তু পাবো। ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে উত্তর পাবি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা এবং সিম্বলিক মিনিং, কেন ক্যাপ্টেন বলা যেতে পারে। অন্য কোনো সিম্বলিক মিনিং কিন্তু খুঁজে পাননি আর, কারণ ক্যাপ্টেন হচ্ছে বেস্ট ওয়ার্ড যেটা আব্রাহাম লিঙ্কনের ক্ষেত্রে ইউজ করা যায়। ক্যাপ্টেন যেমন যথার্থভাবে নিজের জীবনকে বিপন্ন করে, নিজের স্বার্থের কথা না ভেবে তার জাহাজকে পাড়ে পৌঁছে দেওয়ার কথা ভাবেন, এক্স্যাক্টলি আব্রাহাম লিঙ্কন সেইভাবেই নিজের জীবনকে বিপন্ন করে আমেরিকার শান্তি, শৃঙ্খলা এবং প্রসপারিটি, সমৃদ্ধি তিনি কিন্তু এস্টাবলিশ করেছিলেন। মন দিয়ে দেখবি এই প্যারাগ্রাফটা। আব্রাহাম লিঙ্কন, the 16th president of United States of America, was kind, soft-hearted and courageous. ভেবে দেখ একবার, কাইন্ড, সফট-হার্টেড, দয়া মায়া সম্পন্ন একজন ব্যক্তি, তার সঙ্গে আবার কারেজাস, মানে নরম মনের, মানে এই নয় যে ভীরু কাপুরুষ, সাহসিকতার প্রদর্শন করার জায়গায় ভ্যালারাস, কারেজাস। আর প্রজাদের উন্নতির সময়, প্রজাদের দুঃখ কষ্ট যন্ত্রণা বোঝার সময় তিনি কিন্তু কাইন্ড, সফট হার্টেড, একজন আইডিয়াল রুলার যেমন হওয়ার কথা, সব কোয়ালিটি কিন্তু ছিল এই আব্রাহাম লিঙ্কনের মধ্যে। হি ওয়াজ এ স্টঞ্চ প্রোপাগেটর, স্টঞ্চ ইন দ্য সেন্স স্ট্রিক্ট, এক্সট্রিম। প্রোপাগেটর মানে যিনি চাইতেন, যিনি প্রোপাগেট করতেন, মানে যিনি এই 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 আইডিওলজিটাকে এস্টাবলিশ করতে চেয়েছিলেন স্ট্রিক্টলি। কি আইডিওলজি? ডেমোক্রেটিক আইডিয়ালস। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ফ্রেজ ডেমোক্রেটিক আইডিয়ালস? ডেমোক্রেসি মানে তো আমরা বুঝি নিশ্চয়ই গণতন্ত্র বা প্রজাতন্ত্র যেটা আমরা বলি, কমনওয়েলথ বা রিপাবলিক যেটা, কিন্তু ডেমোক্রেটিক আইডিয়ালস মানে কি? যদি আমরা কথাই বলি ইন্ডিয়া ইজ অবভিয়াসলি এ ডেমোক্রেটিক কান্ট্রি, বা পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যেগুলো ডেমোক্রেটিক কান্ট্রি, বাট ইন অ্যাকচুয়ালিটি নান অফ দিজ কান্ট্রিজ আর ফলোয়িং ডেমোক্রেটিক আইডিয়ালস। ডেমোক্রেসি মানে হচ্ছে সেই দেশে সবাই সমান, সবাইকার সমান অধিকার। নাও এক্সপ্লেন মি, ইন ইন্ডিয়া অর ইন এনি আদার কান্ট্রি এই ডেমোক্রেটিক আইডিওলজি আদৌ এক্সিস্ট করে কি? ইন দ্য নেম অফ কাস্ট, ইন দ্য নেম অফ রিলিজিয়ন, ইন দ্য নেম অফ পলিটিক্যাল ডগমা, ইন দ্য নেম অফ ওয়েলথ, ইন দ্য নেম অফ পাওয়ার, আরও না জানি কত নাম বলতে পারি। মানুষের মধ্যে ভেদাভেদ আছে, মানুষের মধ্যে ইকুয়ালিটি নেই। ইকুয়ালিটি নেই, আছে কি? নেই। উনি কিন্তু এই ডেমোক্রেটিক আইডিয়ালের একজন চরম অনুগামী ছিলেন এবং তার সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল দেশের মধ্যে এই ডেমোক্রেটিক আইডিওলজিটাকে এস্টাবলিশ করা। কিন্তু মাথায় রাখতে হবে, ড্রাই সেপ্টেম্বর আমরা পড়েছি, বেশি দিন হয়নি ড্রাই সেপ্টেম্বর পড়া, 2 দিন আগে আমরা পড়েছি, ড্রাই সেপ্টেম্বর কমপ্লিট করেছি। আমেরিকার সবচেয়ে বড় জলজান্ত সমস্যা আমরা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, দ্যাট ইজ দ্য রেশিয়াল বায়াস, দ্য ডিফারেন্স বিটুইন দ্য white community and the black community, the prejudice, the arrogance of the white community people. They believed themselves to be valuable, themselves to be special. On the other hand, they believed that the persons belonging to the black community, they are trivial, they are unworthy, they are absolutely valueless. They did not even consider the black people to be human being also. Human being রূপেই ভাবতো না। এটা কি আদৌ ডেমোক্রেটিক আইডিওলজি?
এটা কি আদৌ আদর্শ ডেমোক্রেসি, আইডিয়াল ডেমোক্রেসি বলা যাবে কি? এই ব্যাপারটাকেই এস্টাবলিশ করতে চেয়েছিলেন কিন্তু আব্রাহাম লিঙ্কন তার দেশের মধ্যে। ন্যাচারালি তুমি যখন ভালো কিছু করতে চাইবে, আজকে যদি ইন্ডিয়াতে যদি আজকে ইকুয়ালিটি নিয়ে চলে আসা হয়, দ্যাট ইজ এ ওয়েলদি পার্সন অ্যান্ড এ বেগার উইল গেট ইকুয়াল ট্রিটমেন্ট, অবভিয়াসলি ইট উইল বি লাইকড বাই দ্য বেগার, বাট ইট উইল নেভার বি লাইকড বাই দ্য রিচ পার্সন। কখনোই চাইবে না, সে স্পেশাল প্রিভিলেজড অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশন চাইবে। এক্স্যাক্টলি আব্রাহাম লিঙ্কন অলসো ফেস দ্য সেম প্রবলেম। The people who were enjoying the privilege at that time, they were not ready to accept this ideology of democracy of Abraham Lincoln. Naturally, মানুষ যদি মানতে না চায়, তার অবধারিত রেজাল্ট কি? রেবেলিয়ন, বিদ্রোহ, কনফ্লিক্ট, টেম্পেস্টুয়াস একটা অ্যাটমসফিয়ার, একটা ঝড় ঝঞ্ঝাপূর্ণ পরিবেশ দেশে। এইবার দেখ তুই, ওইটাই হচ্ছে সামুদ্রিক ঝড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। খুব মন দিয়ে দেখবি এই জায়গাটা। He could not bear, he in the sense Abraham Lincoln, bear in the sense tolerate, he could not bear to see the pitiable plight, করুণ যে দুর্দশাটা, এক্সট্রিম যে মিজারিটা of Negro slavery in the southern states of the country. দেশের সাউদার্ন স্টেটসগুলোতে নিগ্রোদের কিভাবে ইনহিউম্যান ট্রিটমেন্ট করা হয়, কিভাবে তাদেরকে মিজারেবল কন্ডিশন ফেস করতে হয়, এইটা তিনি কোনো মতেই, একজন ডেমোক্রেটিক আইডিওলজি পছন্দ করা ব্যক্তি আব্রাহাম লিঙ্কন, এটা কিছুতেই মেনে নিতে পারেননি। হিজ এম ওয়াজ টু ডু অ্যাওয়ে উইথ স্লেভারি, ডু অ্যাওয়ে দ্যাট ইজ অ্যাবলিশ, এক্সটিংক্ট, পুরো এই স্লেভারি ব্যাপারটাকেই মানে বিলুপ্ত করে দেওয়া, সেটাকে শেষ করে দেওয়া, এই ছিল তার উদ্দেশ্য, এই ছিল তার এম। দ্য ডিসপ্যারিটি বিগ্যান, কিন্তু কোয়াইট ন্যাচারালি যারা প্রিভিলেজ এনজয় করে, তাদের যখন সেই প্রিভিলেজ কেড়ে নেওয়ার মতন একটা পজিশন তৈরি হবে, ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট দে উইল টলারেট ইট ইন এ সাইলেন্ট ম্যানার। শুরু হয়ে গেল কি না, ডিসপ্যারিটি, ভেদাভেদ শুরু হয়ে গেল। সাউদার্ন যে স্টেটসগুলোতে নিগ্রো স্লেভদের যখনই অধিকার দেওয়ার কথা উঠল, দ্য নর্দার্ন স্টেটস দে স্টার্টেড প্রোটেস্টিং। দ্য ডিসপ্যারিটি, ডিসপ্যারিটি মানে ভেদাভেদ, মতানৈক্য, বিগ্যান উইথ দ্য নর্দার্ন অ্যান্ড দ্য সাউদার্ন স্টেট। দেখেছিস, ক্ল্যাশ, কনফ্লিক্ট। এবার বুঝতে পারছিস সামুদ্রিক ঝড়, টেম্পেস্ট, দুর্যোগপূর্ণ আবহাওয়া, ইনক্রিমেন্টাল ওয়েদার কোনটা? এই দেশের এই ক্ল্যাশ বিটুইন দ্য সাউদার্ন স্টেটস অ্যান্ড দ্য নর্দার্ন স্টেটস। দের ওয়াজ ডিসহারমনি, অশান্তি, বিরোধ, অ্যান্ড ইট রিচ দ্য ভার্জ অফ ডিসইন্টিগ্রেশন, মানে ইট রিচ দ্য জেনিথ অফ ডিসইন্টিগ্রেশন। ডিসইন্টিগ্রেশন মানে ভেদাভেদ, বিভেদ, কনফ্লিক্ট, একেবারে মানে শিখরে পৌঁছে যায় এই বিভেদটা। এবং কোন অবস্থায় পৌঁছায় দেখ, যেখানে সিভিল ওয়ার স্টার্ট হয়ে গেল। সিভিল ওয়ার, ক্যান ইউ ইম্যাজিন? সিভিল ওয়ার মানে একই দেশের দুই গোষ্ঠীর মধ্যে যেমন লড়াই হয়, সেটাকে সিভিল ওয়ার বলে। যুদ্ধ দু প্রকৃতির হয়, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার, আন্তঃরাষ্ট্রীয় যুদ্ধ, যেটা এক দেশের সঙ্গে আরেক দেশের হয়। আরেকটা হচ্ছে একই দেশের দুই গোষ্ঠী বা একই দেশের দুই জাতির মধ্যে যেমন লড়াই হয়, সেই ধরনের লড়াইকে বলা হচ্ছে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ যেটা। তাহলে আমেরিকারই দুটো প্রান্ত, নর্দার্ন স্টেটস and the southern states, obviously this is an example of a civil war. ভেবে দেখ একবার, there was disharmony, just তুলনা কর, জাহাজ শান্ত হয়ে যাচ্ছিল, হঠাৎ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হচ্ছে, চরম দোদুল্যমান একটা জাহাজের অবস্থা, সামুদ্রিক ঝড়, জাহাজ দুলছে। সেই অবস্থায় যখন সবাই হার মেনে নিয়েছে, জাহাজের প্রত্যেকটা যাত্রী ধরেই নিয়েছে যে তাদের জাহাজ ডুবে যাওয়া সময়ের অপেক্ষা শুধুমাত্র, সেই সময় যদি সেই জাহাজকে সেফলি বন্দরে নিয়ে যেতে পারেন, সেটা ক্যাপ্টেনের কত বড় কৃতিত্ব, বুঝতে পারছিস? এখানে সেই কৃতিত্বের কাজই কিন্তু করেছিলেন আব্রাহাম লিঙ্কন। এই রকম অশান্ত দেশকে আবার শান্তি ফিরিয়ে দিয়েছিলেন। শুধু শান্তি ফিরিয়ে দেওয়া নয়, তাকে সমৃদ্ধির দিকে নিয়ে গিয়েছিলেন, ইউনিটি, পিস এস্টাবলিশ করেছিলেন। তাহলে কত বড় একজন ব্যক্তি আমেরিকার ইতিহাসে আব্রাহাম লিঙ্কন। আশা করি আমরা বুঝতে পারছি কিছুটা হলো। দেখে যাও, the disparity began with the northern and the southern states. There was disharmony and it reached the verge of disintegration when Lincoln saved the nation. সেই সময় লিঙ্কন কিন্তু দেশকে বাঁচিয়েছিলেন। He emerged as a successful and a dynamic মানে কি, progressive, প্রগতিশীল leader of the people in the civil war. It was after his tragic assassination, তিনি দেশকে যখন উদ্ধার করলেন, সিভিল ওয়ার শেষ হলো, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসলো, আনফর্চুনেটলি তারপরে তাকে অ্যাসাসিনেট করা হয়েছিল।
in a theatre that Whitman composed this elegy in the year 1865 এবং তার এই যে দুঃখপূর্ণ আনফর্চুনেট যে প্রিম্যাচিওর ডেথ সেই কারণেই কিন্তু 1865 খ্রিস্টাব্দে এই এলিজিটা লেখার কথা ভাবছেন বা এই এলিজি লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। আবার দেখ লিঙ্কন সম্বন্ধে আবার কিছু বলা আছে এখানে, লিঙ্কন ইমার্জড অ্যাজ এ সাকসেসফুল লিডার থ্রু দ্য সিভিল ওয়ার, কথাতেই আছে গ্রেটনেস অফ এ পার্সন ইজ টেস্টেড ডিউরিং অ্যাডভার্সিটি। দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি পার্সন অ্যান্ড এ গ্রেট পার্সন, নর্মাল সময়ে তো সবাই একই রকম ব্যবহার করবে, কে গ্রেট আর কে নর্মাল, কে অ্যাভারেজ আর কে গ্রেট, সেটা ডিসাইডেড হয়ে যায় ইন দ্য মোমেন্ট অফ অ্যাডভার্সিটি, ইন মোমেন্ট অফ ক্রাইসিস। তাহলে লিঙ্কন যে কতটা গ্রেট সেটা প্রমাণ হয়েছিল কিন্তু এই সিভিল ওয়ারের সময়ে, এবং এই সিভিল ওয়ারের সময় কিন্তু লিঙ্কন প্রমাণ করেছিলেন হিজ গ্রেটনেস, হিজ এবিলিটি, হিজ কোয়ালিটি, হিজ ডাইনামিক যে লিডারশিপ সেটা কিন্তু পরীক্ষিত হয়েছিল এই সিভিল ওয়ারের সময়। দেখো, লিঙ্কন ইমার্জড অ্যাজ এ সাকসেসফুল লিডার থ্রু দ্য সিভিল ওয়ার অ্যান্ড দ্য কান্ট্রি গট ফার্ম ফুটিং টু প্রসপারিটি, প্রসপারিটি সমৃদ্ধি, এবং দেশকে সমৃদ্ধির একেবারে শক্ত জমিতে তিনি এস্টাবলিশ করিয়েছিলেন। হি নেভার বদার্ড অ্যাবাউট হিমসেলফ, দিস ইজ দ্য কোয়ালিটি অফ অ্যান আইডিয়াল লিডার। হিজ লাইফ ওয়াজ অ্যাট স্টেক, নিজের জীবনকে বিপন্ন করেছিলেন, বাট হি নেভার কেয়ার্ড, হি ডিড নট সার্ভাইভ টু সি দ্য ফ্রুটস অফ হিজ লেবার। আনফর্চুনেটলি তিনি যে পরিশ্রম করেছিলেন, সেই পরিশ্রম করার ফলে যে সমৃদ্ধিটা, যে প্রসপারিটিটা আমেরিকা ধীরে ধীরে এনজয় করলো, সেটা দেখার সুযোগ তার হয়নি বিকজ অফ হিজ প্রিমেচিওর ডেথ। আমি যেটা গাছ লাগাই, কঠোর পরিশ্রম করি, তারপরে যখন সেই গাছে মুকুল হবে, সেই সময় যদি আমি মারা যাই, অবভিয়াসলি সেই গাছের যে মিষ্টি ফল সেটা আস্বাদন করা, সেটা দেখা, সেটা উপভোগ করার সুযোগ আমি পাবো না। এক্স্যাক্টলি সেই সুযোগটা কিন্তু লিঙ্কন পাননি। হি ওয়াজ শট ডেড বাই বুথ, দ্য নেম অফ দ্য পার্সন হু অ্যাসাসিনেটেড হিম। দ্য হোল নেশন ওয়াজ শকড বিয়ন্ড ওয়ার্ডস অ্যাট দ্যাট ট্র্যাজিক লস। মানে হতবাক হয়ে গিয়েছিল গোটা দেশ যখন সেই সেলিব্রেট করার মোমেন্ট, উদযাপন করার মোমেন্ট, প্রসপারিটিটাকে এনজয় করার মোমেন্ট, আনফর্চুনেটলি সেই সময় এরকম একটা শোকস্তব্ধ ঘটনা ঘটেছিল। এবার বুঝতে পারছিস তো কেন নোট অফ রিজয়েস আর নোট অফ গ্রিফ দুটো একসঙ্গে আছে কবিতার মধ্যে। দ্য পোয়েট ইন হুইটম্যান, হুইটম্যানের মধ্যে যে কবি সত্তা ছিল, ট্রাইড টু ফাইন্ড সাম ভয়েস টু বি এবল টু গিভ ভেন্ট, ভেন্ট মানে এক্সপ্রেশন, টু দ্য সোল স্টারিং ইমোশন, তার মনের মধ্যে যে হৃদয় বিদারক, হার্ট ব্রেকিং যে ইমোশন, মানে ইমোশনের যে একটা মানে স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটছিল, সেটাকে এক্সপ্রেস করেছেন কবি এই কবিতার মাধ্যমে। হুইচ ওয়াজ দ্য ট্রু ফিলিং অফ এনি পার্সন দেন, শুধু তার নয়, প্রত্যেকেরই একই অনুভূতি হচ্ছিল। হি ওয়াজ দ্য অ্যাপেল অফ দ্য আই অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি, নয়নের মণি ছিলেন সবাইকার। দ্য পোয়েট প্রেজেন্টস দ্য হোল পিকচার অফ লিঙ্কন সাকসেস, লিঙ্কনের সাকসেসটা এখানে দেখিয়েছেন, এবং তার ডেথের যে দুঃখটা, যে যন্ত্রণাটা, সেটাও এই কবিতায় দেখিয়েছেন ইন দ্য ফর্ম অফ এ ভয়েজ অফ এ শিপ। এবার বুঝতে পারছিস কেন সিম্বলিক কবিতাটা, কেন সিম্বলিক নয়। একজন জাহাজের উপযুক্ত ক্যাপ্টেন যেমন জাহাজকে শত প্রতিকূলতা সত্ত্বেও রক্ষা করে বন্দরে নিয়ে আসেন, এই উপযুক্ত দেশের রাষ্ট্রপতি দেশের প্রতিকূল পরিবেশ সত্ত্বেও সেই দেশকে কিন্তু সুরক্ষা, সমৃদ্ধি, ইউনিটি, পিস এগুলো প্রদান করেছিলেন। দুর্ভাগ্যবশত তার প্রিম্যাচিওর ডেথ প্রত্যেকের মনের মধ্যে একটা শোকের, একটা গভীর যন্ত্রণার জন্ম দিয়েছিল, সেটাকে এক্সিবিট করেছেন কবি এই কবিতায়। আশা করব এইবারে অ্যাটলিস্ট হিস্টোরিক্যাল ইভেন্টটাও বুঝতে পেরেছিস, সিম্বলিক ব্যাপারটাও বোঝা গেছে, আর কেন এটাকে আমরা এলিজি বলছি সেটাও আশা করি হোপফুলি আমাদের কিন্তু কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে, কিছুটা হলেও বুঝতে পেরেছি আমরা। কি কি দেখলাম তাহলে ভাবার চেষ্টা কর আমরা এখনো পর্যন্ত। ফার্স্ট দেখলাম আমরা জনরাটা, তারপর আমরা দেখলাম ওকেশন, এবং তারপর আমরা দেখলাম যে হিস্টোরিক্যালের পেছনে হিস্ট্রিটা কী, সিম্বলিক পোয়েম বললাম, অ্যাকচুয়াল সিম্বলিজমটা কী, এবং তার সঙ্গে আমরা যে এলিজি বলছি আসলে তাহলে কবি এখানে কার মৃত্যুতে শোক প্রকাশ করছেন, কি বৃত্তান্ত, কি ডেসক্রিপশন, সেগুলো আমরা ইন ডিটেলস দেখলাম। এবারে যেটা আমরা দেখবো, যেটা অলরেডি ডিসকাস করে নিয়েছি, যেখানে শর্ট কোয়েশ্চেনের পেজটা আছে দেখবি, সেই শর্ট কোয়েশ্চেনের পেজে সিম্বলিজম বলে একটা প্যারাগ্রাফ আছে, ওটা আমরা একটু দেখে নেব যে কি বলা হয়েছে সেই সিম্বলিজমের প্যারাগ্রাফে। লেট আস সি, দ্য শিপস অ্যাঙ্কার ইন দ্য পোয়েম ইজ এ সিম্বল ফর দ্য এন্ড অফ দ্য সিভিল ওয়ার। এই যে জাহাজ মার সমুদ্র থেকে পেরিয়ে বন্দর এসে পৌঁছে গেছে, তার নোঙর, অ্যাঙ্কার মানে নোঙর, সেই নোঙর ফেলতে আরম্ভ করেছে, অর্থাৎ জাহাজ শান্ত, জাহাজ অ্যাবসলিউটলি কাম, পিসফুল। এটা আসলে কি সিম্বলাইজ করছে? দ্য এন্ড অফ দ্য সিভিল ওয়ার।
বুঝে দেখ, জাহাজ যখন মাঝ সমুদ্রে ছিল, সেই সমুদ্রের টেম্পেস্টের কারণে, সমুদ্রের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজ কী হয়েছিল? টলমল হয়েছিল, জাহাজ সেই জন্য এলোমেলো হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে সিভিল ওয়ার। আর সিভিল ওয়ারের শেষ মানে দেশ আবার শান্ত, অর্থাৎ জাহাজ যেন বন্দরে ফিরে এসছে এবং জাহাজ নোঙর ফেলে যেন শান্ত স্নিগ্ধ একটা অবস্থায় পরিণত হয়েছে। অ্যান্ড লিঙ্কনস ডেথ ওয়াইল দ্য ভয়েজ, এই যে দুর্যোগপূর্ণ যে জার্নিটা, সমুদ্র যাত্রাকে ভয়েজ বলে, symbolizes the civil war. When the speaker says that anchored ship is safe and sound, Whitman refers to the country being out of war in a state of peace. অর্থাৎ এখানে 3-4টে সিম্বলিজম আছে। ক্যাপ্টেন মানে অ্যাব্রাহাম লিঙ্কন, শিপ মানে এগুলো আগেই বললাম, শিপ মানে হচ্ছে দ্য কান্ট্রি, দ্য পিপল ইনসাইড দ্য শিপ মানে হচ্ছে দ্য সিটিজেন্স অফ দ্য কান্ট্রি, আর এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, দুর্যোগপূর্ণ প্রতিকূল পরিবেশ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিভিল ওয়ারের সময় যে দুর্যোগপূর্ণ পরিবেশ আমেরিকাকে ফেস করতে হয়েছিল সেটা। আর এই জাহাজ নোঙরে ফেলা, জাহাজ বন্দরে এসে পৌঁছানো মানে দেশে শান্তি, শৃঙ্খলা, প্রসপারিটি, সমৃদ্ধি আবার ফিরে আসা। সিম্বলিজমটা আশা করি বোঝা গেছে। সিম্বলিজমের পরে দেখবি 3টে প্যারাগ্রাফ করে, দ্য ফার্স্ট স্ট্যান্জা, দ্য সেকেন্ড স্ট্যান্জা, থার্ড স্ট্যান্জা, অ্যাকচুয়ালি 3টে স্ট্যান্জায় কী আছে সেই সামারিটা এখানে বলা আছে। সেটা যখন আমরা টেক্সটে যাব তখন আমরা একটা করে স্ট্যান্ডার্ড সামারিগুলো দেখবো, অ্যান্ড দেন অবভিয়াসলি উইল গো ইনটু দ্য ডিটেলস অফ দ্য টেক্সট। এরপরে বের করবি যে লং নোট আকারে যে পেজটা দেওয়া আছে সেই পেজটা একবার বের করবি। মাথায় রাখতে হবে এই লং নোটটা এবছরের জন্য ইম্পর্টেন্ট নয়, আগের বছর এটা পড়ে গেছে। আমি তা সত্ত্বেও দিলাম কেন? কারণ কোনো একটা টেক্সটের, কোনো একটা পোয়েমের কি পড়ে গেছে আগের বছর, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট উই নিড টু গো থ্রু দ্য ডিটেলস। We should try to understand each and every point regarding that particular poem. এটা একবার আমরা গো থ্রু করবো কুইকলি, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় যে কবিতার বিষয়বস্তুটা কী। আশা করি অলরেডি আমরা বুঝে গেছি কবিতার বিষয়বস্তুটা কী, তবু ইন ডিটেলস বিফোর এন্টারিং দ্য টেক্সট, কালকে আমরা ক্লাসে টেক্সট করব, তার আগে আমরা এই পেজটা একবার গো থ্রু করবো, যাতে করে এই কবিতার নিয়ে ইন্ট্রোডাকশন পয়েন্টে কোনো ডাউট না থাকে আমাদের। দেখবে ফার্স্ট প্যারাগ্রাফটা ডেফিনেশন অফ এলিজি বলা হয়েছে, যেটা অলরেডি আমরা জানি সবাই। অলরেডি আমরা এলিজি রিটার্নের কান্ট্রি চার্চিয়ার্ডের মতন একটা ভাস্ট কবিতা কভার করেছি সেকেন্ড সেমে। সো উই হ্যাভ এ বেসিক আইডিয়া রিগার্ডিং দ্য ডেফিনেশন অফ এলিজি। স্টিল লেট আস সি। An elegy is a poem of lamentation or song of mourning. Obviously, in one word, if we have to describe what an elegy is, this is the best line. An elegy is a poem of lamentation or song of mourning. দুঃখের গান, শোকের গান। দিস রেকর্ডস, অর্থাৎ এলিজিতে কি রেকর্ডেড হয়, এলিজিতে কি উঠে আসে? এ পার্সনস ল্যামেন্টেশন, এ পার্সনস মানে এ পোয়েটস, অর মোর্নিং, কিসের জন্য দুঃখ করেন? ফর এ সার্টেন রিজন, একটা নির্দিষ্ট কারণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। কি সেই নির্দিষ্ট কারণ? হুইচ মে বি দ্য ডেথ অফ এ নিয়ার অর ডিয়ার ওয়ান, কোনো কাছের মানুষের, কোনো প্রিয় মানুষের মৃত্যু হতে পারে। এই ক্ষেত্রে আব্রাহাম লিঙ্কনের মৃত্যু মানে, এলিজি মানে শুধুমাত্র মৃত্যু নয়, আরও অনেক কারণ হতে পারে। যে কোনো কারণে যেটা কবির মনে দুঃখ জন্ম দিয়েছে, সেই দুঃখটা যখন ব্যক্ত করেন সেটাই এলিজি। এবার সেই দুঃখের কারণ শুধুমাত্র মৃত্যু নাও হতে পারে। অর দ্য লস অর ডিস্ট্রাকশন অফ সাম অবজেক্ট মাচ ভ্যালিউড অ্যান্ড লাভড, হয়তো এমন কোনো জিনিস যেটা তার কাছে খুব প্রিয় ছিল, খুব পছন্দের ছিল, খুব ভালোবাসার ছিল, সেটা হয়তো হারিয়ে গেছে। সেটার ফলেও যে দুঃখটা তার মনের মধ্যে তৈরি হয়, সেটা ব্যক্ত করাই হচ্ছে এলিজি। অর্থাৎ যে কোনো কারণে কবির মনের মধ্যে যদি দুঃখ বা কষ্টের অনুভূতি জাগে, সেই অনুভূতিটা যখন তিনি কবিতার মাধ্যমে ব্যক্ত করেন, সেটাই এলিজি। আমরা যেমন দেখেছিলাম, দেখবি টেনিসনের যে এলিজি ইন মেমোরিয়াম দেখেছিলাম, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, অত্যন্ত বিখ্যাত একটা এলিজি। এবং সেখানে কি দেখেছিলাম, তার যে অত্যন্ত ইন্টিমেট ফ্রেন্ড, অত্যন্ত কাছের বন্ধু হ্যালাম, আর্থার হেনরি হ্যালাম, তার যে আকস্মিক মৃত্যু, সেই মৃত্যুর ফলে তার যে চরম যন্ত্রণাটা, সেটা তিনি এক্সপ্রেস করেছেন, এক্সিবিট করেছেন তার কবিতা ইন মেমোরিয়ামে। আবার অ্যাডোনিসে আমরা দেখেছি শেলি জন কিটসের যে প্রিম্যাচিওর আনফর্চুনেট ডেথ, তার ফলে দুঃখ প্রকাশ করেছেন। আবার আমরা যদি অ্যাংলো স্যাকশন এলিজেক কবিতাগুলোর কথা ভাবি ফার্স্ট সেমের, আমরা সেখানে দেখেছিলাম ওয়ান্ডারার, হাজব্যান্ড মেসেজ, ওয়াইফস কমপ্লেন্ট, ডিওর্স ল্যামেন্ট, সেই সব কবিতায় কিন্তু সব জায়গায় মৃত্যু ছিল না। কোনো ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের থেকে বিচ্ছিন্ন, ওয়াইফ হাজব্যান্ডের থেকে বিচ্ছিন্ন, কোনো ক্ষেত্রে হয়তো যে মিনস্ট্রেল, সেই মিনস্ট্রেল তার জব হারিয়েছেন। যে কোনো জিনিস যেটা তার কাছে অত্যন্ত প্রিয়, তার কাছে সমাদৃত, সেটা হারিয়ে যাওয়া, বা যে কোনো মানুষ যে তার কাছে খুব প্রিয় ছিল, তার মারা যাওয়া, তার দূরে সরে যাওয়া, তার বিচ্ছেদ হয়ে যাওয়া, তার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তার থেকে,
এই সবের ফলেই তার মনের মধ্যে যে দুঃখ বা যন্ত্রণা সৃষ্টি হয় সেটাই ব্যক্ত করা হচ্ছে এলিজি। আশা করি এলিজি ক্লিয়ার হয়েছে। তাহলে এই কবিতাটাকে আইডিয়াল এলিজি বলতে পারি কিনা বলো মা? অবভিয়াসলি বলতে পারি। অ্যাব্রাহাম লিঙ্কনের মতন একজন গ্রেট পার্সোনালিটির আকস্মিক মৃত্যু কবির মধ্যে মনের মধ্যে যে গভীর শোকের জন্ম দিয়েছিল, সেই শোকের কথাই যেহেতু এই কবিতার মাধ্যমে তিনি ব্যক্ত করছেন, সো দিস ইজ অ্যান আইডিয়াল এক্সাম্পল অফ অ্যান এলিজি। নাও লেট আস কাম টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, কম্পোজড বাই ওয়াল্ট হুইটম্যান, 1865 সালে তিনি কম্পোজ করেছিলেন এটা, কনসিস্ট অফ 3 স্ট্যান্জাস। ইট ওয়াজ পাবলিশড ইন হিজ ওয়ার্ক লিভস অফ গ্রাস, আন্ডারলাইন করবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। কোথায়, কোন বইয়ে এই কবিতাটা পাবলিশড হয়েছিল এবং কত সালে লিখেছিলেন? কত সালে? 1865। আর কোথায় এটা প্রথম পাবলিশড হয়? লিভস অফ গ্রাস বলে যে পোয়েটিক কালেকশন, সেই পোয়েটিক কালেকশনে এই পোয়েমটা পাবলিশড হয়। ইট ইজ এ সিম্বলিক পোয়েম ইন উইচ দ্য ক্যাপ্টেন রেফার্স টু আব্রাহাম লিঙ্কন। অলরেডি এগুলো ডিসকাস করেছি আমরা। ক্যাপ্টেন হচ্ছেন আব্রাহাম লিঙ্কন and the ship refers to USA. The poem describes the victory of the Union, অর্থাৎ ইউনিয়নের সঙ্গে কনফেডারেশনের যে সংগ্রামটা হয়েছিল সেটা আমরা আরও ডিটেলসে হিস্ট্রিতে জানবো। সেই ভিক্টরি অফ দ্য ইউনিয়ন, সেইটা হওয়ার পরেই দ্য সিভিল ওয়ার কেম টু অ্যান এন্ড অ্যান্ড অলসো দ্য অ্যাসাসিনেশন অফ দ্য 16th প্রেসিডেন্ট অফ ইউএসএ আব্রাহাম লিঙ্কন। এই পুরো ব্যাপারটা এই কবিতার মাধ্যমে তিনি তুলে ধরেছেন। ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা, হুইটম্যান কলস দ্য ক্যাপ্টেন লিঙ্কন ক্যাপ্টেন অফ দ্য শিপ। লিঙ্কনকে তিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ বলছেন এবং ইউএসএ কে শিপ বলছেন। আর ফিয়ারফুল ট্রিপ কোনটা? ব্র্যাকেটে দেখবি ড্রেডফুল ভয়েজ কোনটা? দ্য ড্রেডফুল সিভিল ওয়ার হ্যাজ কাম টু অ্যান এন্ড। দ্য পিপল হ্যাভ ওয়ান ভিক্টরি অ্যাট লাস্ট, শেষে মানুষের জয় হয়েছে, দেশের জয় হয়েছে। উইচ দে কোয়েস্টেড ফর, যেটা তারা চেয়েছিল, ডিজায়ার করেছিল, দ্যাট ইজ দ্য ভিক্টরি অফ দ্য ইউনিয়ন। পোয়েট টেলস দ্য ক্যাপ্টেন দ্যাট দ্য পোর্ট, ব্র্যাকেটে হোম আছে, বন্দর এখানে মানে হোম, ইজ ভেরি নিয়ার। আমরা কিন্তু দুর্যোগপূর্ণ সময় কাটিয়ে এসেছি। অ্যান্ড নাও হি ক্যান হিয়ার দ্য সাউন্ড অফ দ্য টেম্পল বেলস। চারিদিকে জয়ধ্বনি, টেম্পেলে বেল বাজছে, লোকেরা চিৎকার করছে, ফুলের মালা নিয়ে এসছে, চারিদিকে আনন্দ, উৎসাহ, উদ্যম। কিন্তু দুর্ভাগ্যবশত যাকে ঘিরে এত কিছু তিনি আর নেই। দেখ, লক্ষ্য করে একবার, দ্য সাউন্ড অফ দ্য টেম্পল বেলস and the cries of the enthusiastic people, cries এখানে কান্না নয়, এখানে চিৎকার, এক্সাইটমেন্ট, উত্তেজিত জনতার, আবেগপ্রবণ জনতার যে চিৎকার, চেঁচামেচি, উৎসাহ, তারা যে বহিঃপ্রকাশ ঘটাচ্ছিল, হু আর ইগারলি ওয়েটিং ফর হিম, যারা অপেক্ষা করছিল আগ্রহ সহকারে তাকে বরণ করার জন্য, আব্রাহামকে। দ্য এনথুজিয়াজম ইনক্রিজেস অ্যাজ দ্য শিপ রিচ নিয়ার দ্য পোর্ট, যত বন্দরের সামনাসামনি পৌঁছচ্ছিল জাহাজ, তত এই এনথুজিয়াজম অফ দ্য পিপল বাড়ছিল হিরোকে বরণ করার জন্য। লোকর দেখো, কিল হ্যাজ বিন থ্রোন অফ দ্য শিপ, কিল বলতে এখানে আমরা অ্যাঙ্কার বলতে পারি, জাহাজে নোঙর ফেলে দেওয়া হয়েছে, সো অ্যাজ টু কিপ দ্য শিপ স্টেবল, জাহাজকে স্টেবল রাখার জন্য, জাহাজকে স্থিরাবস্থা মেনটেন করানোর জন্য নোঙর ফেলা হয়েছে। ইন দ্য নেক্সট লাইন্স, দ্য এনথুজিয়াজম ইজ রিপ্লেসড বাই গ্লুম, পরের লাইনেই ফার্স্ট স্ট্যান্ডার কথা বলছি আমরা, এনথুজিয়াজম রিপ্লেসড হয়ে গেল গ্লুমের দ্বারা। গ্লুম মানে কি? এখানে দুঃখ, যন্ত্রণা, হতাশা, আনহ্যাপিনেস, স্যাডনেস, গ্রিফ। দ্য ক্যাপ্টেন ইজ ডেড নাও অ্যান্ড ব্লাড ইজ উজিং ফ্রম হিজ বডি, তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। দিস মেক্স দ্য পোয়েট এক্সক্লেম, তিনি বলেছেন, দেখ কবিতার লাইন, এবং লাইনটা দেখবি একটুখানি তাহলে বুঝবি, যখন কবিতা করবো আমরা ডিটেলস আলোচনা করবোই। ও হার্ট, 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 3 বার দেখ রিপিটেশন হয়েছে। ও হার্ট, 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 ডাবল রিপিটেশনও নয়, ট্রিপল রিপিটেশন। Now just try to understand from this triple repetition what kind of pain and grief the poet was expressing the poet was feeling because of this sad demise of Abraham Lincoln. এবং 3টে ক্ষেত্রে এক্সক্লামেটরি মার্ক। এক্সক্লামেটরি মার্ক মানে কি? এক্সক্লামেটরি বাক্য মানে কি? আবেগপ্রবণ, বা যেখানে তোমার কোনো একটা আবেগ, কোনো একটা অনুভূতি যখন এক্সিবিটেড হবে, এখানে কোন আবেগটা, কোন অনুভূতিটা, কোন ইমোশনটা এক্সিবিটেড হচ্ছে? দ্যাট অফ স্যাডনেস, দ্যাট অফ গ্রিফ, দ্যাট অফ হোপলেসনেস, দ্যাট অফ পেসিমিজম, সেটা এক্সিবিটেড হচ্ছে। দ্য ক্যাপ্টেন হু ওয়াজ সাপোজ টু বি প্রেজড বাই দ্য পিপল ফর হিজ পিয়ারলেস ব্রেভারি, পিয়ারলেস মানে আনপ্যারালেলড, যার কোনো প্যারালেল নেই, যার কোনো তুলনা নেই, অতুলনীয়, ইনক্রেডিবল, যে লোকেরা এই আনপ্যারালেল ব্রেভ পার্সনকে বরণ করার জন্য দাঁড়িয়েছিল, ইজ নাও লাইফলেস অ্যান্ড মোশনলেস, তিনি এখন প্রাণহীন,
তিনি এখন জড় পদার্থের মতন মোশনলেস। জাস্ট থিঙ্ক হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ। এই হচ্ছে ফার্স্ট স্ট্যান্জার বর্ণনা। দ্বিতীয় স্ট্যান্জা, তৃতীয় স্ট্যান্জা এখন যাচ্ছি না আমরা, কারণ আগে ফার্স্ট স্ট্যান্জাটা আমরা দেখবো, অ্যান্ড দেন অনলি উইল গো টু দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড স্ট্যান্জা। তাহলে ফার্স্ট স্ট্যান্জায় কি আছে? রিজয়েসও আছে, আবার গ্রিফও আছে। এবারে যেটা আমরা বলছিলাম যে ভিক্টরি অফ দ্য ইউনিয়ন, সেটা একটু দেখে নিবি। শর্ট কোয়েশ্চেনের পেজটাতে আছে, দেখবি সেকেন্ড প্যারাগ্রাফে, দ্য সিভিল ওয়ার ইন দ্য ইউনাইটেড স্টেটস বিগিন ইন দ্য ইয়ার 1861। হিস্টোরিক্যাল ইভেন্ট আছে বর্ণনা। 1861 সালে এই সিভিল ওয়ার আরম্ভ হয়েছিল। কোয়েশ্চেন হতেই পারে যে এই কবিতাটা কোন হিস্টোরিক্যাল ইভেন্টের কথা উল্লেখ করা হয়েছে বা কোন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তুলে ধরেছেন ওয়াল্ট হুইটম্যান তার কবিতার মাধ্যমে। দ্য সিভিল ওয়ার ইন দ্য ইউনাইটেড স্টেটস বিগ্যান ইন দ্য ইয়ার 1861 আফটার ডেকেডস, ডেকেডস মানে দশক, কয়েক দশক ধরে অফ সিমারিং টেনশন, ইনক্রিজিং টেনশন বিটুইন দ্য নর্দার্ন অ্যান্ড দ্য সাউদার্ন স্টেটস ওভার স্লেভারি। নর্দার্ন আর সাউদার্ন স্টেটসের মধ্যে এই যে টেনশনটা, এটা কয়েক ডেকেড ধরে চলছিল এবং সেটা আলটিমেট রেজাল্ট হলো সিভিল ওয়ার। দ্য ইলেকশন অফ আব্রাহাম লিঙ্কন ইন 1860, যেই আব্রাহাম লিঙ্কন 1860-তে ইলেক্টেড হলেন এবং আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেটিক আইডিওলজি পছন্দ করতেন, সঙ্গে সঙ্গে কি হলো দেখ, সেভেন সাউদার্ন স্টেটস টু সেসিড অ্যান্ড ফর্ম কনফেডারেট। সেসিড মানে তারা আলাদা হয়ে যাওয়া, দল ফর্ম করা একটা, অ্যান্ড কনফেডারেট স্টেট অফ আমেরিকা, তারা একটা আলাদা অ্যালায়েড গ্রুপ তৈরি করলো। 4 more states joined them, আরও 4টে স্টেট জয়েন করছে। দ্য ওয়ার বিটুইন দ্য স্টেটস অ্যাজ দ্য সিভিল ওয়ার ওয়াজ অলসো নোন ended in Confederate surrender in 1865. 1865-এ কনফেডারেট পার্টি সারেন্ডার করে, ইউনিয়ন জেতে, এবং এই টেনশন, এই দীর্ঘদিন ধরে যে অশান্তি, সেটা শেষ হয়। দ্য ওয়ার between the states as a civil war was also known ended in Confederate surrender in 1865. The conflict was the costliest and deadliest war ever fought on American soil. আমেরিকা এই রকম ভয়ঙ্কর লড়াই এর আগে কোনোদিনও লড়াই করেনি। কতজন মারা গিয়েছিল দেখ, উইথ সাম 6,20,000 সোলজার্স কিল্ড, দেখেছিস? মিলিয়ন্স মোর ইনজিওর্ড অ্যান্ড সাম অফ দ্য সাউথ লেফট ইন রুইন। সাউথের কিছু কিছু অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। জাস্ট ইম্যাজিন, এইরকম একটা দুর্যোগপূর্ণ পরিবেশ, সেই পরিবেশটাকে শান্ত করা, সেই রকম ক্ষতবিক্ষত দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া, ইউনিটি, পিস সেখানে এস্টাবলিশ করা, কত বড় ক্রেডিট তাহলে আব্রাহাম লিঙ্কনের। সেই আব্রাহাম লিঙ্কনের মৃত্যু নর্মালি, ন্যাচারালি যে মানুষের মনে দুঃখ জন্ম দেবে, সেটা কোয়াইট এক্সপেক্টেড। তাহলে ইন আওয়ার টুডেজ ক্লাস যে জিনিসগুলো আমরা দেখলাম, যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, অবভিয়াসলি কালকের ক্লাসে আমরা টেক্সটে যাব, তার আগে জিনিসগুলো বুঝতেই হবে। ফার্স্ট হচ্ছে অবভিয়াসলি দ্য জনরা, দ্য ওকেজন অফ দ্য পোয়েম, কত সালে লেখা হয়েছিল, কোন কবিতার বইয়ে পাবলিশড হয়েছে, এটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কী, সিম্বলিক কবিতা বলছি কেন, সিম্বলিজমটা কী, এলিজি কাকে বলে, এই কবিতাতে কে কার জন্য মৃত্যু বা দুঃখ প্রকাশ করেছেন, এবং তার সঙ্গে যে হিস্ট্রিটা আমরা জানলাম, আব্রাহাম লিঙ্কন সম্বন্ধে আমরা বর্ণনাটা জানলাম, সেইগুলো আমরা এখানে দেখলাম। আশা করব কবিতা সম্বন্ধে একটা কিছুটা হলেও বেসিক ধারণা তৈরি হয়েছে। ডোন্ট গেট কনফিউজড, যা যা ডাউট আছে, লেট মি ফার্স্ট কমপ্লিট দ্য পোয়েম ইন আওয়ার টুমরোজ ক্লাস, অ্যান্ড দেন অবভিয়াসলি হোপফুলি আই হোপ দ্যাট অল ইউর ডাউটস উইল গেট ক্লিয়ার্ড, এবং তারপরও যদি ডাউট থেকে থাকে অবভিয়াসলি আমরা সেগুলো পরবর্তীকালে ডিসকাস করব।